নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় আর দুর্নীতির আরও একটি পর্ব। নীতি নির্ণয় আর দুর্নীতি ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি কিন্তু পেরিয়ে গেছে, অর্থাৎ 50-এর বেশি পর্ব আমরা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি নিয়ে আমরা আপনাদের সামনে পরিবেশন করি, উপস্থাপনা করি এবং তার পর্যবেক্ষণ, অর্থাৎ যে দুর্নীতি নিয়ে আমরা শো করছি, যে পর্ব করছি, যে এপিসোড করছি, তার আলোচনা, চুলচেরা বিশ্লেষণ আমরা বিশেষজ্ঞদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। নীতি নির্ণয় আর দুর্নীতির আজকের পর্ব আমরা কিন্তু ইউনিভার্সাল পর্ব বলতে যা বোঝায়, কোনো স্পেসিফিক টপিক কিন্তু আমরা আপনাদের সামনে রাখছি না। কেন রাখছি না? কারণ আমাদের আজকে যিনি অতিথি, যে বিশেষজ্ঞ এসছেন আপনাদের অনুষ্ঠানে, আপনাদের সামনে, তাকে কিন্তু ওভারঅল দুর্নীতি নিয়ে, সব ক্ষেত্রে কিন্তু দুর্নীতি আমরা জানি এবং এই দুর্নীতির সঙ্গে ভোট কি রিলেট করা যায়, ভোট রিলেট করা গেলেও তার প্রভাব কোন দল পড়তে পারে। নির্বাচন কিন্তু পর আছে, দিল্লি নির্বাচন হয়ে গেল, তারপরে বিহার আসছে, তারপর পশ্চিমবঙ্গে আগামী বছর নির্বাচন। এই নিয়ে আমাদের আজকের পর্ব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আসেন আপনাদের খুব পরিচিত অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়, আবার বাদিকে বসে আছেন। প্রদীপবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলা এবং নীতি নির্ণয় আর দুর্নীতিতে স্বাগত। আমি আপনাকে 50 পর্ব আমাদের ইতিমধ্যেই হয়ে গেছে, অর্থাৎ সামাজিক অনুষ্ঠান আমরা যখন শুরু করেছিলাম। আপনি একজন অধ্যাপক মানুষ এবং আমরা কিন্তু ইউনিভার্সাল পর্ব যেটা বললাম, কিভাবে অবজারভেশন, আপনার পর্যবেক্ষণ আপনি কিভাবে বলবেন যে এই যে দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে হয়, বিভিন্নভাবে হয়, বিভিন্ন ক্ষেত্রে ক্ষতে হয় এবং এই দুর্নীতি কি এই সমাজের ক্ষেত্রে নীতির জন্যই দুর্নীতি, নাকি দুর্নীতি না থাকলে নীতি থাকবে না? বলুন। প্রথমেই আপনার মাধ্যমে ট্রাইব টিভিকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে তারা এরকম একটা অনুষ্ঠান করছে যেটা দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ধরনের চিন্তাভাবনা থাকে, তার বিশ্লেষণ এখানে হচ্ছে এবং 50 পর্ব আপনারা করেছেন, অনেক আপনাদের শুভেচ্ছা। প্রথমেই বলি যে দেখুন, আমাদের সমাজ ব্যবস্থায় প্রথমে আগেকার দিনে যেটা ছিল, মানুষ রাজনীতি মানে বুঝতেন যে নীতি, মানে মানুষ একটা, যারা রাজনীতি করতো তাদেরকে একটা খুব উঁচু মানের মানুষ হিসাবে দেখতো, যে তাদের কাছ থেকে মানুষ কিছু শিখবে, জানবে, মানুষের পথপ্রদর্শক রাজনীতিবিদ। তো ফলে আমাদের যারা আগেকার দিনে প্রথমে সমাজ সংস্কারক ছিলেন, তারপরে স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তারপরে রাষ্ট্র গঠনের যারা রাষ্ট্রনায়কেরা ছিলেন, এরকমভাবে পর্যায়ক্রমে আমরা যাদেরকে দেখে সমাজ কিভাবে গঠন হবে এই ব্যাপারে আমরা কিছু চিন্তা তাদের কাছ থেকে পাই, তাদেরকে আমরা বুঝতাম যে তারা একজন নীতি নির্ণায়ক। নীতি কিভাবে হবে বা পলিসি, নীতির একটা ইংরেজি হচ্ছে পলিসি, তো পলিসি কিভাবে হবে এবং পলিসি সব দিক থেকে, এর শুধু শিক্ষার নয়, শিক্ষাক্ষেত্র আছে, অর্থনীতি আছে, রাজনীতি তো অবশ্যই, সংস্কৃতি আছে, অর্থাৎ একটা জাতিরাষ্ট্র গঠন হবে কিভাবে এবং জাতিরাষ্ট্র এগোবে কিভাবে, এই নিয়েই হচ্ছে গিয়ে নীতি। তো ফলে রাজনীতিবিদের সঙ্গে নীতি শব্দটা বোধহয় কোথাও একটা সমার্থক হয়ে গেছিল। কিন্তু আমরা, আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি যেটা বললেন সমার্থক হয়ে গেছে, মানে সিনোনিমাস হয়ে গেছে। কিন্তু এখানে আমার প্রশ্ন, এই দুর্নীতি করতে গেলে রাজনৈতিক দলের যে রাজনৈতিক দল ক্ষমতায় থাক কিংবা বৃহত্তর ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাজনীতির কি ছত্রছায়ায় যেতে হবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি কেউ ইন্ডিভিজুয়ালি দুর্নীতি করে, সেক্ষেত্রে কি তার দল, যে দলের নিচে ব্যানারে সে দুর্নীতি করছে, সেই দলের কি কোনো রকম দায়বদ্ধতা থাকে না? বলুন। হ্যাঁ, একটুখানি পিছিয়ে যেতে হবে আমাদের। সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষকে যদি আমরা একটা উদাহরণ হিসাবে দেখি, তাহলে বুঝবেন যে ভারতবর্ষে প্রথম দিককার যারা রাজনীতি করতেন তারা কিন্তু সমাজ সেবা করার জন্য রাজনীতি করতেন, রাজনীতিটাকে পেশা হিসাবে কেউ গ্রহণ করতেন না। তারা একাধারে, যদি কোনো পেশাগত কেউ অধ্যাপক ছিলেন, কেউ আইনজীবী ছিলেন, কিন্তু তারা রাজনীতিটাই ফুল টাইম করতেন সমাজ সেবার জন্য। পরবর্তী সময় 1990 সালের পরে আমরা দেখতে পাচ্ছি অনেকেই রাজনীতিটাকে পেশা হিসাবে নিচ্ছে। মুক্ত বাজার অর্থনীতিতে প্রচুর টাকা পয়সার লেনদেন হচ্ছে, টাকা পয়সা না থাকলে মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। এই যে আজকে আপনাদের এত মিডিয়া চ্যানেল, আগে তো এত গণমাধ্যম ছিল না 1990 বা 2000 সালের আগে, তো তখন আমরা তো নির্ভর করতাম রাষ্ট্রের যে চ্যানেলগুলো ছিল সেগুলোর জন্য। ফলে আজকে আমাকে যদি মানুষের কাছে পৌঁছতে হয়, তাহলে নিজের গণমাধ্যম, নিজের খবরের কাগজ, নিজের কথা বলতে গেলে, সে আমি দুর্নীতি করছি না আমি কাজ করছি, যাই করি, আমার কথাটা বলতে গেলে আমার কাছে টাকা লাগবে মানুষের কাছে পৌঁছতে গেলে। আগে দেখতেন পদযাত্রা হতো, মিছিল হতো, এখন আপনি সেরকম মিছিল দেখতে পারবেন না। এখন সব হোয়াটসঅ্যাপ, এই
টিভি এইসবের মাধ্যমে মানুষের সঙ্গে সংযোগ। তো এই সংযোগ করতে গেলে আজকে টাকা পয়সা লাগছে, আর টাকা পয়সা যেখানে সেখানে মানুষের চারিত্রিক এবং নীতিগত স্খলন অবশ্যম্ভাবী, যদি না আমি নিজেকে সঠিক রাখতে পারি। আপনার যে প্রশ্নটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, যে আমি আজকে দুর্নীতি না করলে কি রাজনীতি আমি করতে পারবো না, এটা হচ্ছে প্রথম কথা। যে দুর্নীতিহীন রাজনীতি আছে কি না, বা তার কোথাও কোনো জায়গা আছে কি না। তো তার মানে সব থেকে বড় উদাহরণ হচ্ছে যে রাজনীতি কি এটাই আজকাল মানুষ জানে না। যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজকে ধরুন রাজনীতি করছে, আমরা যখন প্রায় 20-21 বছর আগে ছাত্র ছিলাম, তখন ছাত্র রাজনীতি বলে একটা কথা ছিল, অর্থাৎ ছাত্র মানে কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতাম যে অনেক রাজনৈতিক দল ছিল, তাদের ছাত্র সংগঠন ছিল, সেখানে লড়াই হতো, বক্তব্যের লড়াই হতো, মতাদর্শের লড়াই হতো, সেখানে পড়াশোনা করতে হতো যে আমি আমার বিরুদ্ধের লোকের বিরুদ্ধাচরণ কিভাবে করব, তো সে যেটা বলবে সেটাও আমাকে পড়তে হবে, আর আমি যেটা বলবো সেটাও তাকে পড়তে হবে, না হলে ফলে যত দিন গেছে এই রাজনীতির থেকে মানুষ একটা বিমুখতা তৈরি হয়েছে। কেন না, বিমুখতা এই জন্য তৈরি হয়েছে যে রাজনীতিটা একটা গন্ডগোলের জায়গা হয়ে গেছে। আজকাল আগেকার দিনে মানুষ বলতো আচ্ছা রাজনীতি করছে, আমার বাবা বা তার আগের প্রজন্ম যে রাজনীতি করছে মানে ভালো কাজ করছে, কিন্তু এখন রাজনীতি করছে এটা শুনলেই বাবা মায়েরা খুব মানে ভীত স্বতন্ত্র থাকে, যে ছেলে মেয়েরা হয়তো বিপথে চলে গেল, একেবারে হয়তো জেলে চলে যাবে, খারাপ হয়ে যাবে। এই যে রাজনীতি নিয়ে ডেফিনিশনটা বদলে গেছে, একদম বদলে গেছে, এবং বদলে যাওয়ার কারণ দুটো। এক হচ্ছে যে যারা নতুন মানে এই যে আমি এখানে এদেরকে বলি দ্বিতীয় প্রজন্মের রাজনীতিবিদ, মানে ধরুন যারা আগেকার 47, 57, 77 মানে 90 দশকের আগের যারা রাজনীতিবিদ আর 90 দশকের পরের রাজনীতিবিদ, যারা দ্বিতীয় প্রজন্মের রাজনীতিবিদ, তারা কিন্তু অনেকেই খুব মানে ইজি রুট চাইছে, যে ক্ষমতায় আসতে গেলে আমি অনেক দিন অপেক্ষা করব, ভালো লাগছে না। আগেকার জমানায় দেখবেন বামফ্রন্টের অনেক বয়স্ক মানুষ ক্ষমতায় থাকতো। আমি একটু ইন্টারাপ্ট করে প্রদীপ, আপনি যে বামফ্রন্ট যেহেতু প্রসঙ্গ তুললেন, আপনাকে আমি জিজ্ঞেস করি 2011 সালে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তারপর থেকে এখনো পর্যন্ত 14 বছর প্রায় হয়ে গেছে, সামনের বছরই ভোট, কয়েক মাস বাদে কিন্তু বিধানসভা ভোট। এই যে এত দুর্নীতি হলো, এবং আমরা জানি, প্রত্যেকেই জানি, অনেকে নেতা নেত্রী মন্ত্রীরা পর্যন্ত জেলে গেছে, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। এরপরও আমার প্রশ্ন থাকবে আপনাকে অধ্যাপক হয়ে, আপনার পর্যবেক্ষণ অবজারভেশন কি? এত দুর্নীতির পরও মানুষ কিন্তু সেই এক জায়গাতেই আস্থা প্রকাশ করছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, মা মাটি মানুষের সরকার। এত দুর্নীতির পর, এত স্ক্যামের পর, এত স্ক্যান্ডালের পর এর কি কোনো প্রভাব নেই? 2011 যে পরিবর্তনটা হয়েছিল সেখানে কিন্তু দেখতে পাবেন না আপনি বামফ্রন্ট জমানায় এত আর্থিক দুর্নীতির খবর ছিল, সেখানে যেটা ছিল রাজনৈতিক দুর্নীতি, মানে রাজনৈতিকভাবে আপনার পরিবারের সমস্যা হয়তো পাড়ার যে লোকাল কমিটি সেক্রেটারি সে মেটাতো, ফলে এই যে রাজনৈতিক একটা দুর্নীতি বা ক্ষমতার কেন্দ্রীকরণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তাই পরিবর্তন। কিন্তু পরিবর্তন হওয়ার পরে আমরা দেখলাম এখানে অর্থনৈতিক দুর্নীতি, এই অর্থনৈতিক দুর্নীতির থেকে যেটা হলো যে বিশেষ করে গত 5 বছরে 21 সালের পর থেকে বিধানসভা নির্বাচনের পর থেকে 22 জুলাই মাসে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হওয়ার পর থেকে তো একটা প্যান্ডোরার বক্স খুলে গেছে, প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় দুর্নীতি। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে তারপরে 21-এর ওই 22-এর ঘটনার পর থেকে কিন্তু 26-এ হচ্ছে গিয়ে পরের বিধানসভা নির্বাচন, ইতিমধ্যে যেগুলো হয়েছিল সেগুলো লোকসভা হতে পারে, উপনির্বাচন হতে পারে, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি হতে পারে, কিন্তু মানুষ কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। কিন্তু একটা জিনিস দেখবেন, যখন লোকসভা নির্বাচন হলো তখন কিন্তু মানুষ সব জায়গাতে কি তৃণমূল কংগ্রেসকে দিল? 42-এ 42 স্লোগান এখন কি তৃণমূল কংগ্রেস গত বছর লোকসভা নির্বাচনের আগে দিয়েছিল? তারাও কিন্তু কোথাও একটু কনফিডেন্স হারাচ্ছে যে মানুষ যদি আমাকে সবই চায় তাহলে 42-এ 42 আমি পাবো না কেন, 40 পাবো না কেন? আমাদের এখানে যারা তৃণমূল কংগ্রেসের মানে সবথেকে বড় নেতা নেত্রী মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা বলতেন যে 31টা পাবো, 30টা পাবো, একেবারে ঠিক আছে, কিন্তু 42-এ 42 হবে না কেন? তার মানে কোথাও গিয়ে তাদেরও একটা কনফিডেন্সের অভাব, যে আমি হয়তো সব জায়গায় মানুষের কাছে আস্থা অর্জন করতে পারছি না।
আমার রাজ্যে এই যে দুর্নীতি দেখুন, দুর্নীতির পরেও তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে কেন? মানুষের কাছে দুর্নীতিটা এখন গা শোয়া হয়ে গেছে। কেন জানেন তো? তার কারণ হচ্ছে এর বিপক্ষে আমি কাকে ভোট দেব। এই যেখানে আমি ভোট দেব সেখানে দেখবেন আজকে ছন্ন ছাড়া অবস্থা। আজকে মানে কোনো বৈধতা নেই বলছেন আপনার, বিশ্বাসযোগ্যতা নেই। বিশ্বাসযোগ্যতা দেখুন, যদি বিজেপিকে ধরতে হয়, বিজেপিতে কিন্তু তৃণমূল থেকে আগত যারা তারাই এখন বিরোধী দলনেতা। ফলে সেই জায়গায় এবং সেখানে যে নতুন পুরনোর দ্বন্দ্ব, ফলে সংগঠনের অভাব আছে। যেখানে যেখানে দেখবেন তৃণমূল কংগ্রেস খারাপ ফল করছে বা একটু পিছিয়ে আছে, সেখানে বিরোধীদের সংগঠনটা মজবুত। কিন্তু আপনি যেটা বললেন, যে যেটা প্রথম প্রশ্ন ছিল আপনার, যে দুর্নীতিবিহীন রাজনীতি কি সম্ভব, আর একক দুর্নীতি আর দলীয় দুর্নীতির মধ্যে তফাৎ। এই জায়গাতেই তৃণমূল কংগ্রেস ট্রাম্প কার্ড খেলছে, যে যখনই যেখানে দুর্নীতির খবর আসছে বলছে সেটা ওই ব্যক্তি করেছে, দলের কাছে কোনো খবর ছিল না, এবং আমরা জিরো টলারেন্স নীতি দুর্নীতির ক্ষেত্রে। ফলে এই যে কথাগুলো বলে যেটা একটা ইমেজ তৈরি করছে, তার বিরুদ্ধে কিন্তু যারা বিরোধী দল আছে তারা কিন্তু খুব একটা কিছু বলতে পারছে না। কেন পারছে না? তার কারণ তখনই তৃণমূল কংগ্রেস ঝুলি থেকে বার করছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কত দুর্নীতি হয়েছে, বা কেরলে কত দুর্নীতি হচ্ছে সিপিএমের জমানায় এখানে কত লোক চিরকুট নিয়ে চাকরি পেয়েছিল। ফলে তুলনামূলক একটা দুর্নীতির জায়গায় এসে গেছি আমরা। এখন আর তুলনামূলক নীতি নেই, যে দুটো পলিসির মধ্যে চয়েস নেই, দুটো দুর্নীতির মধ্যে চয়েস। ফলে আজকে মানুষ যখন ভোট দিতে যায়, মানুষের কাছে কোনো পজিটিভিটি থাকে না, দুটো নেগেটিভের মধ্যে মানুষকে চয়েস করতে হয়। যে একটা খারাপ জায়গা যেখানে অনবরত দুর্নীতি, আর আরেকটা জায়গায় তারা যে এসে তারাও আবার এই একই যে, কারণ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011 ক্ষমতা এসেছিল, তাকে মানুষ নিজের ঘরের লোক মনে করেছিল, যে আমাদের মতনই একজন, স্ট্রাগল করে বড় হয়েছে এবং ভালোভাবে চালাবে। কিন্তু তিনি আসার পরেও যখন একই জিনিস হলো, তখন এখন মানুষ ভাবছে যে লঙ্কায় যায় সেই রাবণ। ক্ষমতার নিজস্ব কিছু পাক প্রণালী আছে, যেখানে একটা ভালো মানে একদম দৃঢ় একটা রাজনীতিবিদ, সেও বোধহয় ম্যানেজার ভালো হতে পারে না। পলিটিশিয়ান ভালো হয়েছে, কিন্তু স্টেটকে যে ম্যানেজ করব, আমার দলের সবাইকে যে একই আমার পথে নিয়ে আসবো, সেটা কিন্তু বোধহয় কোথাও মিস হচ্ছে। প্রদীপবাবু, একদম কারেন্ট টপিকে যদি আমরা বলি, বাজেট, আর নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন, এবং সেখানে 12 লাখ টাকা পর্যন্ত কিন্তু ট্যাক্স দিতে আপনাকে হবে না। মানে ছিল 7, হয়ে গেছে 12, এই যে 5 লাখ জাম্প। এইখানে আমার প্রশ্ন, এই যে বাজেট, বিরোধী দলরা বলছে বাজেট নাকি ভোটমুখী, অর্থাৎ দিল্লিতে ভোট, বিহারে ভোট, আবার পশ্চিমবঙ্গে ভোট। সুতরাং এই যে বাজেট, পাশাপাশি যদি আমি কম্পেয়ার করি আপনাকে, এই বাজেট অন্যদিকে দেখুন লক্ষ্মী ভাণ্ডার, সেটাও কিন্তু প্রত্যেক মানুষের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী দিচ্ছেন, রাজ্য সরকার দিচ্ছে। এই দুটোকে যদি পাশাপাশি রাখি, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ কোনটাকে বাঁচবেন? দেখুন, আমার মনে হয় যে এই যে বাজেট যেটা এই সম্প্রতি এলো, সেই বাজেটটা এই যে আপনি বললেন যে 12 লাখ অবধি ছাড়, কি এগুলো যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের কাছে মূল লক্ষ্য হচ্ছে সংসারটা কিভাবে চালাবো সারা মাসে, তারা হয়তো এক কথায় শুনে খুব খুশি যে আরে 12 লাখ টাকা ছাড়। কিন্তু তারা যখন আসলে বুঝবে যে সব কটা ক্ষেত্র মিলে, এগুলো যারা অর্থনীতি চর্চা করে তারা খুব ভালো বুঝতে পারে। সাধারণ মানুষ যেদিন ইনকাম ট্যাক্সটা দিতে হবে, সেদিন বুঝতে পারে যে আরে আমার কি অবস্থা, কি হলো না হলো। আমার মতে এগুলো মানুষের কাছে একটা প্রলোভন মাত্র। তার কারণ আপনি দিল্লি, মানে কোন টাকা প্রলোভন বলছেন আপনি? এই যে 12 লাখ টাকা ছাড়, বা এই যে মধ্যবিত্তর জন্য ভোটমুখী একটা বাজেট, যেটা বিরোধীরা, মানে এই বাজেটকে আপনি ভোটমুখী বলছেন? বলছি, অবশ্যই বলছি, কিন্তু তা কেন বলবো না? তার কারণ দিল্লির নির্বাচনে তো এর আগের বারে যে ফলাফল হয়েছে, মধ্যবিত্তরা ভোট দিতেই আসেন সেইভাবে, তো ফলে একটা তাদেরকে ভোটের দিকে টেনে আনা। কিন্তু যেটা আমি বলবো, যে শুধুমাত্র বাজেটের ঘোষণার দ্বারা নির্বাচন জেতা যাবে না। ফলে আপনি দিল্লিতে, বিহারে, পশ্চিমবঙ্গে যেখানেই নির্বাচন আসছে, আপনার নিজস্ব সংগঠন কীরকম তার উপরে নির্বাচন হবে। ফলে বাজেট কি হয়েছে সেটা অর্থনীতির একটা ক্ষেত্র মাত্র, কিন্তু শুধু মধ্যবিত্তই তো নয়, আরও মানে আপামর ভারতবাসী কি শুধু মধ্যবিত্ত একটা অংশ। তো ফলে বাদবাকি মানুষরা যারা ধরুন বর্ডারের কাছে আছে, বাংলাদেশ বর্ডারের কাছে পশ্চিমবঙ্গে, তারা তো দেখবে যে আমার সীমান্ত সুরক্ষায় কতটা বাজেট বরাদ্দ হলো, যে আমি আমার এই যে সইফ আলী খানের বাড়িতে কে ঢুকে
ছুরি মেরে চলে গেল, তাহলে আমি সাধারণ মানুষ ভাববো আমার জীবনটা কি হবে। তাহলে সীমান্ত সুরক্ষা এটাও একটা বিষয় হতে পারে। শিক্ষাক্ষেত্রে আমাদের অনুদান দেওয়া হচ্ছে কিনা বেশি, আগে দেওয়া হতো এখন অনেক কমে গেছে। বা এই যে শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণ, এত টাকা দিয়ে এখন পড়তে হবে, আমার কি কর্মসংস্থান কিভাবে, আমি কি চুক্তিভিত্তিক কাজে বেশি আসছে? কিন্তু বাজেটে কিন্তু মেডিকেল কলেজ বাড়ানোর জন্য প্রস্তাব আছে, বাড়ানোর প্রস্তাব আছে। আমি বলছি যে এই জিনিসগুলো, এই দেখুন আজকে আমাদের রাজ্যেও দেখবেন প্রচুর বিশ্ববিদ্যালয় খুলে গেছে, কিন্তু আপনি যদি নিজে যান ক্যামেরা নিয়ে দেখবেন একটা কলেজের ক্লাসরুমকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দেওয়া হচ্ছে। পরিকাঠামো নেই, আপনি ঘোষণা করে শুরু করে দিলেন, পরিকাঠামো নেই, তাহলে কে ভুগবে? সাধারণ ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষক। তো ফলে এই জায়গাটায় আমি বলছি যে বাজেটে ঘোষণা হয় কিন্তু তার ইমপ্লিমেন্টেশনটা সর্বস্তর মানুষের জন্য যদি ভালো হয় তবেই সে ভোটটা পাবে, না হলে কিন্তু সংগঠন যেখানে যার শক্তিশালী সেই ভোট। আমি এখানে একটা প্রশ্ন করি, বাজেটটি যেহেতু আপনি একজন অধ্যাপক হয়ে বলছেন, অ্যানালিসিস করছেন, একটি মানুষ যে কোনো একজন মানুষের ধরুন তার মান্থলি স্যালারি 10,000 টাকা হলো, সে যখন ইনক্রিমেন্ট হয়, প্রত্যেকে তো ইনক্রিমেন্ট হয়, ইনক্রিমেন্টের পর 5 বছর পর এই প্রেজেন্ট যে বাজেট আছে 12 লাখ টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে না, যখন 10,000 টাকা যে স্যালারি পেলো তার যখন ইনক্রিমেন্ট হলো 5 বছর পর, কি তারও 5 বছর পর যখন ইনক্রিমেন্ট হলো, এই বর্তমান যে বাজেট সে কি বেনিফিটেড হবে? দেখুন, বর্তমান বাজেটটা শুধুমাত্র আগামী 2 বছরের জন্য। তার কারণ হচ্ছে অর্থমন্ত্রী কিন্তু আগেই ঘোষণা করেছেন যে 2026 সালের পরে পুরো বাজেটের মানে পুরো যে আয়করের কাঠামোটা ওই পুরনো আর নতুন এই ধরনের কিছু থাকবে না, একটাই হবে। ফলে একদম রিভাইজড হয়ে যেটা হবে, তারা চাইছে না যে পুরনো যে ইনকাম ট্যাক্সের প্যাটার্নে আর কেউ থাকুক, সবাই নতুনে থাকুক। নতুনে থাকলে যেটা হবে যে 12 লাখ টাকা অবধি ছাড় তো হলো, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সে কি এই যে আগেকার পুরনো দিনের বাজেটে আমরা 80C ধারায় ডোনেশন দিলে অনেক ছাড় পেতাম, সেগুলো কমে যাবে, সেগুলো থাকবে না। ফলে আগামী দিনে যেটা আপনি বলছেন যে হঠাৎ করে শুনে মনে হচ্ছে আমি অনেক লাভবান হলাম, আমার কাছে হয়তো অনেকটা টাকা থাকবে, আমার 20% স্ল্যাবে চলে যাব, কি 20-30% হতে আমার অনেকটা বেশি রোজগার করতে হবে। কিন্তু আপনি যদি অন্যদিকে দেখেন যে আপনার মেডিক্লেম, এই যে বিমা সংস্থারা দেখবেন এক এক বছর এক একটা রকম প্রিমিয়াম নেয়, তো এই প্রিমিয়ামগুলো যে আটকাবে সেই রেগুলেশন কোথায়, সেই নীতিগুলো কোথায়? ফলে আজকে বাজেটে এইরকমভাবে বলা যে 12 লাখ টাকা ছাড়, সেটা আরও বিস্তারিতভাবে যখন সাধারণ মানুষ বুঝবে, আমার মনে হয় তারা খুব একটা লাভবান হচ্ছে না মধ্যবিত্ত মানুষ। তার কারণ পুরনো যদি ট্যাক্স স্ল্যাবটা তার কাছে ওই চয়েস থাকতো, যেটা 26-এর পরে আর থাকবে না, সেই চয়েস থাকলে সে নিজের মতো করে বুঝতে পারতো এবং সিদ্ধান্ত নিতে পারতো। এই বাজেট কি প্রভাব পড়বে মনে হয় আপনার নির্বাচনে? আমার মনে হয় না বিশেষ কিছু প্রভাব পড়বে এই বাজেটে। তার কারণ এই বাজেট সাধারণ মানুষ জানে যে এইগুলো এক একটা চমক হতে পারে, তো এগুলো চমক ছাড়া কিছুই নয়। তার কারণ আপনি শুধু বাড়িয়ে যাচ্ছেন কিন্তু মূল্যবৃদ্ধিও তো বাড়ছে, সেটাকে কন্ট্রোল করছেন কি করে? তো আমার বাড়লেই তো হবে না, আমার কাছে যেটাকে বলা হয় যে আমার কাছে মানে সব খরচ করে আমি কতটা টাকা আমার কাছে হাতে থাকছে, সেইটা তো গুরুত্বপূর্ণ। তো ফলে সেখানে আপনি একদিকে পেট্রোলের দাম, আজকে ডলারের সঙ্গে টাকার দাম তো আরো বেড়ে গেল বাজেটের পরে, তাহলে দেখতেই সোনার দাম কোথায় চলে গেছে, পেট্রোলের দাম কোথায় চলে গেছে, তাহলে মূল্যবৃদ্ধিও যদি আকাশ ছোঁয়া হয় আর আপনি যদি ছাড় দেন, তাহলে কিন্তু শেষ অবধি মানুষ খুব একটা লাভবান হচ্ছে না। প্রতীকবাবু, আপনি প্রথমে যখন অ্যানালিসিস করলেন আপনি বললেন এই বাজেট ভোটমুখী, হ্যাঁ, কিন্তু তার সাথে আপনি এটাও বললেন খুব ইন্টারেস্টিংলি যে এতে কিন্তু ভোটে প্রভাব পড়বে না। অনেকটা কন্ট্রাডিকশন হলো, যদিও ভোটমুখী কিন্তু ভোটে প্রভাব পড়বে না। একটু যদি ব্যাখ্যা করেন। হ্যাঁ, মানে আমি বলার চেষ্টা করছি যে কেন্দ্রীয় সরকার চাইছে যে যে সেক্টরগুলো তার থেকে হয়তো কম ভোট দিয়েছে বিজেপিকে, তারা একটু বেশি করে ভোট দিক। তো সেই জন্য মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তাদের একটা বড় চাঙ্কের যাদের কাছে, যারা স্যালারিড পিপল, তাদেরকে তাদের কাছে আনতে চাইছে, তাদের মুখী করতে চাইছে। তো সেই জন্য তারা এই বাজেটটা করেছে এবং সেই জন্য সেটা ভোটমুখী। কিন্তু এই বাজেটের জন্য সেই প্রভাবটা ভোট বাক্সে প্রভাবিত হয়ে মানুষ ভোটটা দেবে কিনা, সেটা কিন্তু শুধুমাত্র এই ঘোষণার ওপর নির্ভর করে না। ফলে ভোটমুখী বাজেট হলেই আজকে ভারতের যারা ভোটদাতা তারা কিন্তু অনেক ম্যাচিওর হয়ে গেছে। তো ফলে তারা দেখবেন যে বিধানসভায় একরকম ভোট দেয়, লোকসভায় একরকম চিন্তা করে ভোট দেয়। ফলে শুধুমাত্র ঘোষণা নয়, ভোটমুখী ঘোষণা বাজেট হয়েছে, কিন্তু ভোটে জেতার জন্য সেটা যথেষ্ট নয়।
বেশ, প্রদীপবাবু, তাহলে আলটিমেটলি পরিত্রাণ কোথায়, মানে এর ভবিষ্যৎ কোথায়? আপনি যে দুর্নীতি নিয়ে আমরা বাজেট নিয়েও ডিসকাস করলাম, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে নীতি দুর্নীতি নিয়ে আমরা এত কিছু ডিসকাস করছি, এই মানুষদের সামনে আনছি, প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু এর শেষ কোথায় দেখছেন? অধ্যাপক হয়ে কিন্তু আপনার পর্যবেক্ষণটা খুব জরুরি সমাজের জন্য। দেখুন, এই শেষটা আমাদের যেটা মানে এর থেকে পরিত্রাণ বা একটা পরিচ্ছন্ন রাজনৈতিক পরিসর, সেটাই তো আমরা সবার কাছে কাম্য। সেইটা পেতে গেলে কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রশিক্ষণ, যে রাজনীতি কিভাবে করতে হবে। আগেকার দিনে দেখবেন যখন বামফ্রন্ট মানে যেহেতু একটা সময় ছিল, তাদের কিন্তু গ্রামেগঞ্জে পার্টি ক্লাস হতো, মানে পার্টি মানে কি, আমার পার্টিটা অন্য পার্টির থেকে আলাদা কি, সেটা বোঝাতে হবে সভ্য সমর্থকদের। এবং সেই জন্য ছাত্র অবস্থা থেকে তাদেরকে রাজনীতি শিক্ষায়, রাজনীতি শাস্ত্রে পাঠ দিতে হবে। যেমন IAS IPSদের প্রশিক্ষণ হয়, তেমন আমার মনে হয় যে আগামী প্রজন্মে প্রত্যেক দলের কাছে, প্রত্যেক রাজনৈতিক দলেই তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, তো তাদের উচিত এইরকম একটা কিছু তৈরি করা যে যারা তাদের দ্বিতীয় প্রজন্মের রাজনীতিবিদ, তারা এরকম IAS IPS অফিসারদের মধ্যে একটা প্রশিক্ষণ হোক, যে আমি কতটা করলে আমার সঙ্গে দুর্নীতির সঙ্গে আমার লেনদেন থাকবে না, দুর্নীতি ছাড়া আমি, এবং তার থেকে আমি সব থেকে বড় আমার যেটা মনে হয়, যেটা আপনাদের মাধ্যমে আমি সবার কাছে বলতে চাই, যে আগে প্রথমে আইন করা উচিত যে আমার ইলেকশনে কোনো ধরনের এইরকম ক্যাম্পেইন করা যাবে না। এই যে মানুষ, ধরুন আপনি তো একটা সরকার ক্যাম্পেইনকে আপনি বলছেন, আমি বলছি কি একটা সরকার চালালাম 5 বছর, আমি কি করেছি এইটা আবার নির্বাচনের আগে 1 মাস আমি কেন হেলিকপ্টারে করে বেলুন নিয়ে শোভাযাত্রা করে জানাবো? মানুষ তো দেখলো, তো মানুষ তার ভিত্তিতেই ভোট। এই জায়গাটায় আপনি জানেন না যে কত কোটি টাকার খরচা হয় এই একটা নির্বাচনী প্রচার অভিযানে, প্রত্যেকটা নির্বাচনে সব দলই করে। এবং এই জায়গাটা যদি না আপনারা আটকাতে পারেন, আমার কাছে কেন একটা কাউন্সিলর যে কোটি কোটি টাকা তুলে দেবে সেই ইম্পর্টেন্ট, তাকে আমি দল থেকে ছাড়াতে পারি না কেন? তার কারণ হচ্ছে আমার নির্বাচনের সময় এই যে প্রচার, বেলুন নিয়ে, ফেস্টুন নিয়ে, এই প্রচারের জন্য টাকা লাগে, মানুষকে আকর্ষণ করতে টাকা। আপনি বলছেন কাউন্সিলররা হচ্ছে ফান্ড অ্যারেঞ্জার, সবাই ফান্ড, কাউন্সিলর, MLA MP, মানে আমি বলছি যাদের বিরুদ্ধে দেখবেন দুর্নীতির অভিযোগ কিন্তু কিছুতেই দল তার বিরুদ্ধে স্টেপ নিতে পারে না, এই কম্পালশনটা হচ্ছে ফান্ডের জন্য। যদি ইলেকশন ক্যাম্পেইনটা বন্ধ হয় তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের খরচাটা অনেক কমে যাবে, এবং সেক্ষেত্রে দুর্নীতি করার প্রবণতাটাও আপনি দেখবেন আস্তে আস্তে কমবে। ফলে এইটা একটা কিন্তু নতুন দাবি উঠতেই পারে শুভবিদ্য সম্পন্ন মানুষদের থেকে বা পৌর সমাজের, সিভিল সোসাইটি থেকে, যে ইলেকশনের ক্যাম্পেইনের কোনো প্রয়োজন নেই, মানুষ দেখলেন 5 বছর আপনারা কি কাজ করেছেন, তার ভিত্তিতে মানুষ ভোট দেবে। প্রদীপবাবু, এই যে দুর্নীতির জন্য যারা কারাবাস করছে, জেলে আছেন, ধরুন বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি যখন আসছেন তখন শাসক দল বলছে যে ভোট আসলেই তারা সুপার অ্যাক্টিভ হয়ে ওঠে এবং তাদের সব মুভমেন্টস বেড়ে যায়। উল্টো দিক থেকে যখন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, চার্জশিট কিন্তু দিতে পারছে না, যার ফলে বেল পেয়ে বেরিয়ে আসছে। কার ব্যর্থতা বলে মনে করছেন? কেন্দ্রীয় যারা এজেন্সি তাদের, না সত্যি শাসক দল যেটা বলছে যে এটা কনস্পিরেসি করে তাদের বিরুদ্ধে, যাতে তাদের মানুষের কাছে তাদের মুখ নষ্ট হয়, ফেস লস হয়, তাই করা হচ্ছে? এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেসের সরকারের প্রেক্ষিতে আপনি এই প্রশ্নটা করেন, তাহলে আমি অবশ্যই বলবো যে দুতরফেই গাফিলতি আছে। কেন্দ্রীয় এজেন্সি যখন কাউকে গ্রেপ্তার করছে তার বিরুদ্ধে চার্জশিট না, মানে গ্রেপ্তার করছি কেন, গ্রেপ্তার করছি তার কিছু নিশ্চয়ই মানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে, তাই গ্রেপ্তার করলাম, কিন্তু তারপরে যদি আপনি প্রুফ করতে না পারেন, আপনি একজন মানুষকে গ্রেপ্তার করলেন, করে একটা হাওয়া তুললেন যে এইখানে এত কিছু হয়েছে, কিন্তু তারপরে দেখা গেল সে ছেড়ে দেওয়া হলো। তাহলে আপনি এই যে একটা আমি উদাহরণ দেবো, এটা নাম নিয়ে দিতেই হচ্ছে, যেমন ধরুন অনুব্রত মণ্ডল যেদিন গ্রেপ্তার হলেন এবং দিল্লিতে তাকে নিয়ে যাওয়া হলো, তারপরে আপনাদের মিডিয়াতেই আমরা দেখেছি কত রাইস মিল, কত কিছু, তার বিরুদ্ধে কত অভিযোগ। তাহলে এই অভিযোগগুলো যদি আজকে আমার নামে হতো, তাহলে আমাকে কিছুতেই আমি ছাড় পেতাম না, আমার নামে চার্জশিট হতোই। কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট, মানে প্রভাব, আপনি বলছেন প্রভাব, অবশ্যই রাজনৈতিক প্রভাব। এবং যে কেন আমি বললাম যে দুতরফেরই গাফিলতি, তার কারণ আজকে শাসক দল সে তো দেখতে পাচ্ছে যে এই যে আপনারা যেগুলো দেখালেন, আপনারা যেগুলো দেখালেন তার তো কিছুটা তো অবশ্যই সত্যি, তাহলে দলগতভাবে তার বিরুদ্ধে স্টেপ কোথায়?
যে তুমি একটা কিছু করেছো, যদি ব্যক্তিগতভাবেই করে থাকো, তোমাকে 5 বছর সমস্ত দলীয় রাজনীতির থেকে দূরে রাখতে হবে। প্রতীকবাবু, আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ফাস্ট টপিক, অনেক সময় নিয়ে পরবর্তী সময় নিশ্চয়ই আলোচনা করবো। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য। নীতি নির্ণয় আর দুর্নীতি এইভাবে চলতে থাকবে। দুর্নীতি যেখানে, ট্রাইব টিভি বাংলা এই অনুষ্ঠান সেইখানে, আপনাদের সাথে, আপনাদের পাশে। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।